ক্যাপ্টেন কামাল এবং ক্রুদের পক্ষ থেকে ফ্লাইট বা ভেহিকেল 951 স্বাগত জানাই। 12,000 ফুটে 30 মিনিটে আমরা যশোর বিমানবন্দরে পৌঁছাবো বলে আশা করছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যার সম্পদের পৃথক মুক্ত জাহাজে ছিলেন সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা ক্রু Welcome on this flight VQ 951 flying in a 12,000 feet victory. Jasher Airport within 30 minutes. Please be reminded that ব্যবস্থায় মেঝের বাতিতে সৈন্য আপনার বহির্গমন পথ নির্দেশ করবে। With the children. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তারা আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর ভালো থাকেন এটাই কিন্তু আমি সব সময় চাই। আজকে অনেক দিন পর মোবাইলটা হাতে নিয়ে বসেছি, ভিডিওটা এডিট করতে নিয়েছি, কেননা অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আসলে ব্যস্ততাও হয়তো বা কিছুটা বেড়েছে, আর আগের মতো ভালোও লাগে না। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আমি ভিডিও করছি আমার নিজের জন্য, আমার ভালো লাগাগুলোকে স্মৃতির মণিকোঠায় তুলে রাখার জন্য। এটা যেমন সত্য, তেমন আমার ভিডিওগুলো যখন ভিউজ একেবারেই পায় না বা কেউ আপনারা দেখে আপনাদের ভালো লাগে না, তখন কিন্তু খানিকটা হলেও খারাপ লাগে। ব্যাপার না, হয়তো বা আমার ভিডিওগুলো আপনাদের দেখার মতো উপযুক্ত হয় না, বা আমার কথা শুনতে আপনাদের ভালো লাগে না, যে কোনোটাই হতে পারে, অথবা আমার গাফিলতি, যেটাই হোক না কেন আমি চেষ্টা করব আবারও আগের মতো রেগুলার ভিডিও দিতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে। আসলে ভালো লাগাগুলো শেয়ার করলে বা মন্দ লাগাগুলো বলতে পারলে অনেকটাই হালকা মনে হয়। সে যাই হোক, আজকের কিন্তু উদ্দেশ্যটা ঈদকে ঘিরে। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, খুব তাড়াতাড়ি আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। ছোটবেলায় আসলে ঈদের আনন্দটা ছিল অন্যরকম। চাঁদ রাতের দিন আমি বিশেষ করে আমার আব্বুর সাথে রেডিও সেন্টারের বিশাল মাঠকে ছাপিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, কখন চাঁদ দেখতে পাবো। আর চাঁদটা দেখার সাথে সাথেই আব্বুকে ঈদ মোবারক জানিয়ে বাজারে গিয়ে সেই নেল পলিশ, চুড়ি আর লিপস্টিক কেনার কথা বেশ মনে পড়ে। নতুন জামা কেনার শখ আসলে তেমন একটা ছিল না, কেননা শখটা হওয়ার আগেই আব্বু আম্মু সেই শখ পূরণ করে দিতেন। আচ্ছা, ভালো কথা, আজকে কিন্তু ঈদ উদযাপনের উদ্দেশ্যেই আমি বাসায় যাচ্ছি। আর এবার অনেক লম্বা একটা ছুটি পাওয়া গেছে। 27 তারিখ সকাল 8:45টার সময় আমি অফিসে যাবার উদ্দেশ্যে বের হই, এবং সকালবেলাতেই কিন্তু ব্যাগটা গুছিয়ে বের হয়েছিলাম, কেননা অফিস থেকেই আমি রওনা করব। তো আমার ফ্লাইট ছিল 4:30-এ। এই জন্য যেহেতু আজকে ঈদের আগের লাস্ট অফিস, একটা টেনশন কাজ করছিল যে রাস্তায় হয়তো বা অনেক জ্যাম পাবো। তো সে কারণে আমি 2টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যদিও খুব একটা জ্যাম পাইনি, তবে এক্সপ্রেস হাইওয়েতে ওঠার পরে খানিকটা জ্যাম পেয়েছিলাম। এরপরে এয়ারপোর্টে এসে বোর্ডিংটা কালেক্ট করলাম, এবং বোর্ডিং কালেক্ট করার পরে আমি ইউসিবির যে লাউঞ্জটা আছে সেখানে গিয়েছিলাম। ইউসিবির কার্ডটা কিন্তু মামার বদলতেই নেওয়া। আমার ছোটো মামা যেহেতু ইউসিবিএল ব্যাংকে আছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবং এই ব্যাংকের ক্রেডিট কার্ডটা কিন্তু আসলেই অনেক চমৎকার। এবং সবথেকে বড় বেনিফিট যেটা আমার জন্য হয়েছে বলতে পারি, সেটা হচ্ছে এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহার করাটা। কারণ আমি একটু বেশি জার্নি করি, আর মাঝে মাঝে জার্নি করা হয়, সো দ্যাট আমার জন্য এটা খুবই ভালো হয়েছে। ডোমেস্টিক লাউঞ্জটাই কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখানে বসে আমি আজকে অনেকটা সময় পার করেছি, কেননা ওই যে দেরি হয়ে যাবে সেই উদ্দেশ্যে একটু আগেই বের হয়ে বেশ খানিকটা আগেই চলে এসেছিলাম। প্রায় ঘন্টাখানেক এখানে ওয়েট করতে হয়েছিল আমাকে। অবশ্য একটা দিক ভালো হয়েছে যে এখানে যেটা দেখেছি যে ঢোকার পরেই অনেক বই আছে, সে বইয়ের মধ্যে কোরআন শরীফও ছিল, এবং কোরআনের সংকলিত কিছু আয়াতও ছিল। একটা চমৎকার বই ছিল যেটা আমি বেশ খানিকটা সময় ধরে পড়তে পেরেছিলাম। এটা আমার জন্য একটা এক্সট্রা বেনিফিট ছিল বলতে নিলে। তো এখানে অপেক্ষা করছিলাম, এবং যেহেতু রমজান মাস, রোজাও ছিলাম,
এরপর কল করলো, কল করার পরে আমি এখানে এসে দাঁড়াইলাম এবং নিচে যখন যাচ্ছিলাম এই ভিউটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল, এই জন্য খানিকটা ভিডিও করে নিলাম। আমরা যারা ইউটিউবিং করি বা শখের বসে ভিডিও করি তারা কিন্তু কিছু কিছু স্মৃতিকে তুলে ধরে রাখতে খুব পছন্দ করি। অনেকের কাছে হয়তো এটা বিরক্তিকর লাগতেও পারে, কিন্তু যার যার শখ তার কাছে অনেক মূল্যবান। তো আমি নেমে এসেছি এবং নামার পর আমরা গেট দিয়ে বের হব এবং আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে। আজকে সব টাইমলিই হচ্ছে, সব কিছুই বেশ টাইম মেনটেন করেই হচ্ছে। তবে বাড়ি যাবার বা ফেরার যে একটা টান, নারীর টানে বাড়িতে ফিরে মানুষ এমনটাই অনেকে হয়তো বলে, এটা আসলে অন্যরকম ভালো লাগা। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি শাটল বাসে, এবং যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো যে এখানে ঈদ মোবারক জানিয়ে নভোয়ার খুব চমৎকারভাবে শুভেচ্ছা প্রদান করছে, এটা ভালো লেগেছে। তো আমরা যথারীতি যাচ্ছি, আর মাথার মধ্যে অবশ্য ওই যে বলতেছিলাম, বলতে বলতে আমি আবার অন্য প্রসঙ্গে চলে এসেছি। আসলে জামা কেনার বা জামা পাওয়ার আগ্রহটা না থাকলেও এখন যে জিনিসটা হয়েছে সেটা দায়িত্ববোধের জায়গাটা অনেকখানি বেড়ে গেছে। নিজের জন্য হয়তো কোনো কিছু কেনার বা নিজের জন্য সময় বের করার সময় আমি পাই না বা আমরা পাই না যারা কর্মজীবী বা রেসপন্সিবল পার্সন থাকে ফ্যামিলির, কিন্তু তারা সবসময়তেই চায় তার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে। এটা অবশ্য শিখেছি আমি আমার বাবা মার কাছ থেকে, ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমার আব্বু যেহেতু ফ্যামিলির বড় ছেলে ছিল এবং আমার দাদা খুব ছোটো বয়সেই মারা গিয়েছিলেন, আমি দেখিনি, মানে আমার চাচারা যখন ছোট ছিলেন তখনই আমার দাদা মারা গেছেন। আমার তো দেখার প্রশ্নই আসে না। আমার দুর্ভাগ্য যে আমি আমার দাদাকে দেখিনি, নট ইভেন আমার দাদার ছবি পর্যন্তও আমি দেখতে পাইনি। তো যেটা হয়েছে যে আব্বু অনেক কষ্ট করে তার পুরো ফ্যামিলিটাকে আগলে রেখেছিল, এবং আমার দাদি খুব সাংসারিক একজন মহিলা ছিলেন, এবং আমার দাদি আলহামদুলিল্লাহ আমার পুরো পরিবারটাকে, দাদি বাসার সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকার চেষ্টা করতেন, সবসময় আগলে রাখার। তো আমার ফুপু চাচারাও ঠিক তেমনটাই। আমাদের জেনারেশনের কথা না হয় নাই বললাম, কারণ আমাদের জেনারেশনটা আমরা আমাদের মতো করে হয়তো অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পেরেছি বা চেঞ্জ করে ফেলি। এটার সাথে আসলে আমরা কোনো কিছুই তুলনা করতে পারবো না, কারণ সবসময় তো দিন একরকম যায় না। তারা যেভাবে, আমার বাবা চাচারা বা দাদিরা যেভাবে চাইতেন, বাবারা হয়তো তার থেকে আরেকটু অন্যরকম চেয়েছেন, এবং আব্বুরা যেমন চেয়েছেন আমরা হয়তো বা তার থেকে আরও একটু অন্যরকম চেয়েছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও হয়তো আরেকটু অন্যরকম চাইবে। এমনটা খুবই স্বাভাবিক। আর সময়ের সাথে সাথে সম্পর্কগুলো বদলে যাবে, সম্পর্কের গভীরতা, সম্পর্ক প্রকাশের ধরন, এটা খুবই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে আমাদেরকে। সে যাই হোক, তারপরও শুধু এতটুকুনি চাওয়া বা মনে করা যে যেখানেই থাকি না কেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাটা সবসময় যেন আমাদের সবার মধ্যে থাকে। আসলে থালা বাসন যখন একসাথে রাখা হয় তখন কিন্তু টুকটাক একটু শব্দ হয়, একটা থালা বাসনের সাথে আর একটা থালা বাসন বাড়ি লাগলেই একটা শব্দ হয়। তো এইরকম আমাদের পরিবারেও কিছু মনোমালিন্য থাকবে, সেই মনোমালিন্যতা কাটিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই ছোট ছোট রাগগুলো, অভিমানগুলো আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ। যার সাথে যাদের সাথে আমাদের ভালোবাসার টানটা একটু বেশি থাকে তাদের সাথেই কিন্তু আমাদের অভিমানটাও চলে। সে যাই হোক, একটা বিষয় আমার আজকে খুব ভীষণভাবে দৃষ্টি কেড়েছে, সেটা হচ্ছে নভো এয়ার বা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান, যেটাই বলি না কেন, যখন অভ্যন্তরীণ রুটগুলোতে বিশেষ করে স্পেশাল দিন, অকেশন যেমন ঈদে বা লং একটা ছুটি যখন পাওয়া যায়, তখন কিন্তু নর্মালি আমাদের যে ভাড়াটা থাকে সেই ভাড়াটা অনেক বেশি হয়ে যায়, প্রায় ডাবল হয়ে যায়। 3,000 টাকার ভাড়া হয়ে যায় 6,000, 4,000 টাকার ভাড়া হয়ে যায় 8,000, কখনো 12,000, 10,000। আমার প্রশ্ন হচ্ছে, একই ইয়ার, একই দূরত্ব, একই সব কিছু যদি হয়ে থাকে, ভাড়াটা এত বেশি কেন হয়? ভাড়া বেশি হবে ঠিক আছে, এত বেশি কেন? আর এত বেশি যদি হবে, যেহেতু রমজান মাস, খাবারটা দিয়েছে স্যান্ডউইচ আর কেক সেই পুরানো ধাঁচের, কেন? রমজান মাসে একই খাবার কেন? ভাড়া যদি একই না হবে তাহলে খাবারের মান একই কেন থাকবে? এটাকে চেঞ্জ করা যায় না? এটা কি কর্তৃপক্ষ ভাবে না? আমি জানি না, হয়তো বা আমার মতো অনেকেই ভাবেন, কিন্তু কেউ প্রকাশ করতে পারছি না, বা এটা নিয়ে আন্দোলনও হয়তো হচ্ছে না, হবে। আর এতটা ভাড়া আসলে এক্সেস, এটা ঠিক না, এটা সুবিধাবাদী, বাঙালি আসলেই সুবিধাবাদী। তো যাই হোক, মজার বিষয় হচ্ছে এই দেখেন, চাকাটা কিন্তু খানিকটা
পাংচার হয়ে গেছে মনে হচ্ছে। আমি জানি না, আমাদের এক প্যাসেঞ্জার বলেও ছিলেন, কারণ যখন ফ্লাই করলো এবং ল্যান্ড করলো দুটার সময়তেই বিচ্ছিরিভাবে ধাক্কা লেগেছিল এবং শব্দ হচ্ছিল। তো আমাদের কথাকে উপেক্ষা করেই এয়ার হোস্টেস বলে যে না এটা ঠিক আছে, কিন্তু আমি যখন নামি তখন দেখলাম যে না, একটা চাকা কিন্তু আসলেই খানিকটা দেবে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো মতো আমাদেরকে যশোরে নিয়ে আসছেন এবং আমরা ল্যান্ড করেছি। এরপরে আমি বের হচ্ছি। তো যশোর এয়ারপোর্টটা যেটাই, যে এখন নতুন এয়ারপোর্টটা এখনও স্টার্ট হয় নাই, এই কিছু দূরেই থেমেছে এয়ার, এবং আমরা এখান থেকে নেমে হেঁটে এসছি এবং লাগেজটা নিতে হবে, লাগেজটা নিয়েছি। রনি আমার জন্য বাইরে ওয়েট করছিল, ওই যে রনি এসে গেছে আমাকে রিসিভ করতে। যদিও আমি প্লেনে ওঠার আগে মুহূর্তে রনিকে বলছি যে আমি আসতেছি, বলি নাই যে একটা সারপ্রাইজ দিব। আমার আসলে রাজশাহী যাওয়ার কথা ছিল, একদম লাস্ট মোমেন্টে আমি টিকিটটা চেঞ্জ করে আবার যশোরে নিয়েছি এবং চিন্তা করেছি যশোর থেকে আমার মেয়েকে নিয়ে তারপরে রাজশাহী যাব এবং ইনশাল্লাহ রাজশাহীতেই ঈদ উদযাপন করব। তো যশোর এয়ারপোর্টটা বেশ সুন্দর, যদিও তৈরি হয়নি পুরোটা, নতুন বিল্ডিংটা কিছুদিনের মধ্যে হয়তো বা নতুন বিল্ডিংটা চালু হয়ে যাবে। এবং যশোর এয়ারপোর্ট থেকে আমাদের বাসা খানিকটা দূরে, 20-25 মিনিট মতো সময় লাগে। বেশ সুন্দর এয়ারপোর্টের ভেতরটা। তো আমরা এরপর বাসায় চলে এসেছি, রনি আমাকে রেখে ইফতার করে ও আবার দোকানে চলে যাবে। আমার মেয়ে অপেক্ষা করছিল আমার জন্য, সেও অনেক খুশি, আমিও আসলে অনেক বেশি এক্সাইটেড। আগামী 2 দিন আমি থাকবো এখানে, এরপরে রাজশাহী ব্যাক করবো ইনশাল্লাহ। তো আমার মেয়ের জন্য তার খালামুনিরা, মানে আমার অফিস কলিগরা টুকটাক সালামি দিয়েছিল, যেটা আমার মেয়েকে আমি দিলাম, ও মহা খুশি। স্পেশালি থ্যাংক ইউ তারা আপু এবং সাজিয়া রিক্তা আপু। আমার মেয়ে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। সেই সাথে একটু বাজার করেছিলাম আমার মেয়ের জন্য, আব্বুর দেয়া ড্রেস ছিল, তার দাদির দেয়া, বাবার দেয়া, তো সব মিলিয়ে মেয়েকে দেখাচ্ছিলাম। মেয়েও অনেক খুশি। তো আগামী আরও কয়েকটা পর্ব আমি আপনাদের করব ঈদকে কেন্দ্র করে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, এবং আপনাদের ভালো লাগা আমাকে আরও উৎসাহিত করবে আগামী দিনগুলোতে ভিডিও মেক করার জন্য। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে সবার সাথে আবার খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।